হয়েছে বাবা? হাশেম আলী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোর জন্য একটা বিয়ের সম্বন্ধ আইছে। রাবেয়া বারান্দায় বসে শাকের পোকা বেছে রাখছেন রাতে রান্না করার জন্য সুটকি দিয়ে। রাবেয়ার হাতও থেমে গেল এই কথা শুনে। নবনী অবাক হলো, তার ডিভোর্স হয়েছে, সবে 3 দিন হয়েছে। রাবেয়া বেগম উঠে এলেন স্বামীর পাশে। হাশেম আলী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমাকে আজ এক ঘটক কল দিয়েছে। নবনীর ননদ লুবনাকে ওনারা নাকি একবার দেখতে গেছে। তখন ওনাদের লুবনাকে পছন্দ হয়নি, নবনীকে হয়েছে। এখন যখন শুনেছে নবনীর সাথে তামিমের ডিভোর্স হয়ে গেছে, তাই তারা নবনীকে বউ করে নিতে চাচ্ছে। নবনী শোনার পর হট্ট হাসিতে ভেঙে পড়ল, তারপর হেসে বলল। তুমি কি বলেছো? হাশেম আলী বলল, আমি নিষেধ কইরা দিছি, সোজা সাপটা কইছি, আমি যেমন গরিব আমার মেয়েরও তেমন গরিব ঘরে বিয়ে দেব। বড় ঘরে বিয়ে দেওয়ানোর শখ মিটে গেছে আমার। তাছাড়া আমার মেয়েরে এখন বিয়ে দেওয়ানোর কথা আমি ভাবি নাই। আরো সময় যাক, আমার মাইয়া নিজেরে সামলাইয়া নেক নিজে। শুনে নবনী স্বস্তি পেল। বাবা মা যে মেয়ের মনের অবস্থা বুঝতে পারছে, এটাই তার জন্য স্বস্তির। হাশেম আলী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল পরমাদরে। এক অজানা কারণে তার 2 চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। কান্না ভেজা গলায় বললেন, কোনো চিন্তা করবি না মা, তোর বাপ মা বাইসে আছে এখনো। তোর মাথা গুজার জায়গা আছে, নিজেকে রে ছোট মনে করবি না, আল্লাহ ভরসা। রাতে নবনীর বড় ফুপু হাবিবা ভানু এলো নবনীদের বাসায়। নবনীকে দেখে কিছুটা অবাক হলেন। কৌশলাদি জিজ্ঞেস করার পর জিজ্ঞেস করলেন। কবে এলে বাপের বাড়ি? নবনী হেসে বলল। 3 মাসের বেশি ফুপু। হাবিবা ভ্রু কুঁচকে তাকালো, তারপর বলল, এতদিন বাপের বাড়ি আসোস যে এবার তোর শ্বশুর বাড়ির লোকেরা তো তোরে বেশি থাকতে দেয় না এই বাড়িতে। নবনী কিছু বলল না। হাবিবা বুঝতে পারলেন কিছু একটা ঝামেলা হয়েছে। হাবিবা নবনীকে তার মেজ ছেলে বাবুলের বউ করতে চেয়েছিল, কিন্তু হাশেম আলী আত্মীয়দের সাথে নতুন করে আত্মীয়তা করতে রাজি ছিলেন না। বাবুল নবনীর জন্য পাগলের মতো ছিল। নবনীর বিয়ের দিন বাবুল বাড়িতে মহাপ্রলয় ঘটিয়ে দিয়েছিল। দা দিয়ে ঘরের সব বেড়ার টির কেটে দিয়েছে, ঘরের শোকেস আলমারি ভেঙে ফেলেছে। এসব নিয়ে ভাইয়ের সাথে দীর্ঘদিন হাবিবা কথা বলেনি। কৌতূহলী হয়ে হাবিবা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? হাসা কইরা কবি। রাবেয়া বেগম নিজের ননদদের চেনেন। 3 ননদ সুযোগ পেলে তাকে কথা শুনিয়ে দেয়। হাশেম আলী বললেন। নবনীর লগে তামিমের ছাড়াছাড়ি হইয়া গেছে। হাবিবা ঠোঁট বাঁকা করে হাসলো, তারপর বলল। কেন সারাসারি হইলো কেন? হাশেম আলী বললেন। আমি গরিব, আমার মাইয়া গরিব ঘরে জন্ম হয়েছে এই জন্য। হাবিবা সুযোগ পেয়ে বলল। গরিব দেখাই তো ওরা বিয়ে করাইছে, তাইলে আইজ এই অবস্থা কেন? কিছু একটা হইছে। তোর মাইয়ারে আমি বালা কইরাইছিনি। আমার বাবুলের মাথা এই মাইয়াই নষ্ট করছে। আমার পোলা আইজও সংসারী হইল না, বিয়ে কইরাইছি তাও বড় দেখতে পারে না। হাশেম আলী রেগে গেলেন এসব শুনে। বোনের মুখোমুখি হয়ে বললেন। হাবিবা, আমার মাইয়া ভালো কাম করছি না কিনা খারাপ কাম করছে তার বিচার করানোর দায়িত্ব আমার, মাথা কামানোর দায়িত্ব আমার। তুই ভাইয়ের বাড়িতে বেড়াইতে আইসুস, বেড়া। আমার মাইয়ের জীবন লইয়া চিন্তা করণের দরকার নাই। আমার মাইয়ারে নিয়ে কেউ একটা খারাপ কথা কইলে আমি হাশেম আলী তারে সাইডে কথা কমু না। আমার মাইয়া আমি আর কলিজার টুকরা, আমার কলিজায় আঘাত লাগলে আমি কাউরে সাইডে দিমু না। হাবিবা ভাইয়ের এরকম নিষ্ঠুর কথা শুনে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে ঘর থেকে বাহির হয়ে গেলেন। নবনী পিছনে পিছনে গেল। সাব্বির এসে বোনের হাত চেপে ধরে বলল। যাবি না আপা? কোনো দরকার নাই ওনার পেছন পেছন গিয়ে বোঝানোর চেষ্টা করার। নবনী ভাইয়ের কথা শুনল না, দৌড়ে গিয়ে ফুপুকে জড়িয়ে ধরে ঘরে নিয়ে এলো। তারপর বলল। রাগ করিয়ে না ফুপু। কই যাচ্ছেন এত রাতে আপনি? খাওয়া দাওয়া করেন, বেড়াতে আসছেন, বেড়াবেন আমাদের সাথে। সাব্বিরের প্রচন্ড রাগ হলো বোনের এত ভালো মানুষই দেখে। প্রচন্ড রেগে গেল সাব্বির। ফুপুর সামনে এসে বলল। যতদিন খুশি বেড়ান ফুপু, কিন্তু শুধু একটা কথা মনে রাখেন, আমার আপারে লইয়া আর একটা কথাও কইবেন না। আমার বোনের ভালো মন্দ আমরা বুঝবো। আপারে লইয়া একটা মন্দ কথা যে কইব, আমি তার জিব্বা কাইটটা নিমু। আমার আপা কেমন মানুষ আমার আল্লাহ জানলেই হইব। হাবিবা বানুর কান্নার বেগ আরো বেড়ে গেল। বিলাপ করে বললেন। আমার বাপ মা মইরা গেছে, বাপের বিটায় আইছি কইলজা একটু ঠান্ডা করণের লাগবে। আর আমার ভাইয়ের পুত কিনা আমারে ধমক দিয়া কথা কয়, এই ঘরে আমি থাকুম না। ওরে আল্লাহ, বাপ মা মরলে ভাই তো এত পাষাণ হইয়া যায় কেন? হাবিবা বানুকে কেউ আটকে রাখতে পারলো না। হাবিবা বানু কাঁদতে কাঁদতে নবনীতের পাশের বাড়িতে গিয়ে উঠলেন।
নবনী সাব্বিরকে ধমক দিয়ে বলল, তোকে এত কথা বলতে বলেছে কে? বড় হয়ে গেছিস নাকি? ফুপুর সাথে এরকম ব্যবহার করা কেমন ভদ্রতা? হাসেম আলী নবনীকে থামিয়ে দিয়ে বলল, আমার পোলা একটা ভুল কথাও কয় নাই, যা কইছে ঠিক কইছে। যা সবাই খাইতে দিতে বল তোর মাকে। একটা থমথমে পরিবেশে সবাই খেতে বসলো। পাশের বাড়ি থেকে হাবিবার বিলাপ শোনা যাচ্ছে। খেয়ে সবাই শুয়ে পড়লো। আজ নবনী সারা রাত চটপট করতে করতে লাগলো। সকালে সূর্য ওঠার আগে পুরো এলাকার মানুষ জেনে গেল নবনীর স্বামী তালাক দিয়েছে, নবনীর খারাপ স্বভাবের জন্য। সকাল 10টার মধ্যে নবনীর বাকি 2 ফুপু চলে এলো নবনীদের বাড়িতে। সকালে নবনীর 3 ফুপু এলো নবনীদের ঘরে। বারান্দার চৌকিতে বসে 3জন মিলে আকাশ বাতাস কাঁপিয়ে কাঁদতে লাগলো। সবার এক কথা, তাদের ভাই তাদের পর হয়ে গেছে। কোনোদিন ভাইয়ের থেকে তারা কোনো আর্থিক সাহায্য পায় না। নবনীর ছোট ফুপু হাজিপা বানু চৌকিতে শুয়ে বিলাপ করে বললেন, বাপ মা মইরা যাওয়ার পরে এই ভাইয়া ছিল আমাকে 3 বোনের গার্জিয়ান। হে ভাইয়া আমাকে কোনো দায়িত্ব পালন করে নাই। আমার বড় পোলা মাঝিদারে বিদেশ দৌড়ের সময় এই ভাইয়ের কাছে আইছিলাম 50,000 টাকার লেগা। এই ভাইয়া আমার 20,000 টাকা দিছে। এই নিয়ে ছিল ভাইয়ের দায়িত্ব। আপনারাই কোন গো? এত ইজ্জায় কোনোদিন আমাকে পোলা মায়ের একটা কাপড় কিনা দেয় নাই। নিজের পোলা মায়ের ঠিকই দেয়, বড় ক্লাসে পড়ায়। আমাকে বেলায় খালি অভাব দেখা দেয়। চৈতালি নবনীকে ফিসফিস করে জিজ্ঞেস করলো, আপা গার্ডিয়ান হবে নাকি গার্জিয়ান হবে শব্দটা? নবনী কটমট করে তাকালো বোনের দিকে। চৈতালি হেসে চলে গেল। মেজো ফুপু কাপড়ের আঁচলে নাক মুছে বলল, আমার মাইয়ার সমীরে বিয়া দাওনের কালে এই ভাইয়েরা কতবার কইরা কইলাম মাইয়ার বড় ঘরে বিয়া হইতাছে, স্বর্ণের চেইন যেন আমার জামাইরে দেয়। এই ভাইয়াই দিল না। আমার মাইয়ার জামাইরে একটা হাতের আংটি দিয়ে আইছি, আমার মুখ ছোট কইরা দিছে। নবনী আঁতকে উঠলো এসব শুনে। তার বাবার যেই আর্থিক অবস্থা, তাতে প্রভুদের জন্য এতটুকু করতেও তার বুকে মাটি লেগে যাওয়ার কথা। নবনীর ভীষণ কান্না এলো হাসেম আলীরও। বারান্দায় পা ছড়িয়ে বসে পড়ল। সবাই আমার বিরোধিতা করতে আসছে, অথচ আমার বোনেরা সবার অবস্থা ভালো। সবার এখন ফাঁকা বাড়ি। আমার অবস্থা গ্রামের মানুষ সবাই তো জানেন। কই কোনোদিন তো আমার একটা বইনে আমারে জিগাইল না, ভাই আজকে কি খাইছস? আমি যে পোলা মাইয়া লইয়া দিনে একবেলা খাইয়া দিন কাটাইছি, কেউ একদিন খবর লইতে আসে নাই। বোনকে কথা তো মনে পড়তো না, বোনকে টাকা পয়সার জন্য না, এমনিই মনে পড়তো। এক মায়ের পেটের ভাই বোন তো। বোনে করে ফোন করতাম মাঝে মাঝে, কেউ আমার ফোন ধরতো না। হয়তো মনে করতো গরিব ভাই, যদি টাকা পয়সা চায়। বোনেকে বিয়ে দেওয়ানোর সময় আব্বাই মালা জায়গা জমি বিক্রি করছে। এই ভিটা মাটি আর রাস্তার উল্টো পাশের জমি ছাড়া কিছুই ছিল না। তারপর আমি আব্বাই মারা যাওয়ানোর পরে বইনগরে জমি জায়গা ভাগ করে দিছি রাস্তার ওই পার দিয়া। অথচ আব্বাই আমারে বইনগর সামনে কইয়া গেছে, এখান থেকে বনেগরে যেন আর কোনো জায়গা জমি না দিই। আমি দিছি, বোনেরা যাতে কোনোদিন না কইতে পারে ভাইয়ে তাদের ঠকাইছে। ওর ফোলারে বিদেশ দেওয়ানোর সময় আমি 20,000 দিছি, আর ফেরত নেই নাই। এই যে হাবিবা, এর জমি কিনের সময় 30,000 টাকা ধার করে দিছি, ফেরত দেই নাই। আর আমিও চাই নাই। আমি আর কি করতাম আপনারা কোন তাহলে? উপস্থিত উৎসাহী জনতারা এসব শুনে চলে যেতে লাগলো। নবনীর পুপুরা সবাই দুপুরে খাওয়া দাওয়া করে চলে গেল। উৎপাত শুরু হলো তার 2 দিন পর থেকে। আশেপাশে সবাই সারা দিন এসে জিজ্ঞাসা করতে থাকে নবনীর ডিভোর্স হয়েছে কেন। হাসেম আলীর দোকানে চা খেতে খেতে লোক জিজ্ঞেস করে, কি মিয়া, মাইয়ারে খেদাইয়া দিল কেন? শুনছি মাইয়ার নাকি কার লগে লাইন আসছিল। হাসেম আলী রেগে যান এসব শুনে। মানুষের সাথে ঝগড়া লেগে যায়। গ্রামের প্রাইমারি স্কুলে সেলাই কাজ শেখানো হচ্ছে। নবনীও সেখানে সেলাই শিখে। বিকেলে শুরু হয়, সন্ধ্যায় শেষ হয়। এলাকার ছেলেরা নবনীকে দেখলে শীষ বাজায়। সেদিন বিকেলে একজন নবনীর পাশ দিয়ে যাওয়ার সময় বলেছিল, আরে আমাদের গ্রামের মিস বিউটিফুল যাচ্ছে দেখ। একজন বলল, মিস না মিসেস। সবাই হাসতে লাগলো। পরদিন আবার নবনী আসার সময় একজন গান ধরলো, বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে গল্প করব আমি সারা রাত। পাঁচ থেকে অন্যরা বলল, আমরা সবাই মিলে গল্প করব। তারপর দিন যাওয়ার সময় একজন মিনার কার্টুনের মতো করে নবনীকে বলল, নবনী আমাকে লগে কথা কইবা না নবনী? নবনীর বুক পেটে কান্না এলো। চোখ মুছে নবনী আজ ফিরে দাঁড়ালো। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, মেয়ে মানুষ দেখলে মুখ ভীষণ চুলকায় এসব অসভ্যতা করার জন্য, হ্যাঁ? সবাই মিলে হাসতে লাগলো নবনীর কথা শুনে।
একজন বলল। শুধু মুখ না তো সুন্দরী, সারা শরীর চুলকায়। নবনীর ভীষণ ঘৃণা হলো এদের এরকম বাজে অঙ্গভঙ্গি দেখে। দ্রুত পা চালিয়ে চলে যেতে আসতে নিতেই একজন পিছন থেকে শীষ দিয়ে বলল। তাকে তো পোষ মানতে রাজি আছে রে। একজন বলল। গতি কি আমরা ছাড়া, এটো হয়ে গেছে না। নবনীর এসব কথা সহ্য হলো না আর ঘুরে দাঁড়িয়ে একটা চড় বসালো ছেলেটার গালে। তারপর আর দাঁড়ালো না। ঘৃণায় সমস্ত শরীরে আগুন ধরে গেছে তার। সন্ধ্যায় বের হতেই দেখে সবগুলো ছেলে স্কুলের বাইরে দাঁড়িয়ে আছে। নবনীর ভীষণ ভয় হলো বাড়িতে যেতে যেতে অন্ধকার হয়ে যাবে চারদিকে। নবনীর কলিজা শুকিয়ে গেল। সাব্বিরকে কল দিল নবনী। সাব্বির মসজিদের দিকে যাচ্ছিল। নবনীর কল দেখে রিসিভ করলো। সব শুনে নবনীকে দাঁড়াতে বলল সাব্বির। ফরজ 3 রাকাত নামাজ পড়ে সাইকেল নিয়ে ছুটলো সে বোনের জন্য। নামাজ পড়ে সাব্বির স্কুলের সামনে যেতে 10 মিনিট লাগলো। এসে দেখে নবনী নেই স্কুলের সামনে। ফোন দিল কিন্তু ফোন অফ। হতদন্ত হয়ে নবনীকে খুঁজতে লাগলো সাব্বির। আশেপাশে দোকানপাট সব বন্ধ। 4টের সময় দোকান এগুলো সব বন্ধ হয়ে যায়। নবনীর কথা জিজ্ঞেস করার মতো তেমন কাউকে পেল না সাব্বির। একটু পরে দেখলো স্কুলের ভেতর থেকে কয়েকটা ছেলে বের হয়ে আসছে। সাব্বির এদের চেনে, এলাকার ছেলেরা। দিনে কেউ রাজমিস্ত্রি, কেউ মেকানিকের কাজ করে। একজন মেম্বারের ছেলে আর একটা ভাগিনা। রাত হলে জুয়া গাজার আসর বসে। সাব্বির দেখলো একজনের চোখ থেকে রক্ত বের হচ্ছে। যার চোখ থেকে রক্ত বের হচ্ছে সে মেম্বারের ভাগিনা। সবাই তাকে নিয়ে দ্রুত ছুটছে। সাব্বিরের ভীষণ দুশ্চিন্তা হলো। ছুটে গেল স্কুলের দিকে। কোথাও নবনীকে খুঁজে পেল না। নবনী বের হয়ে এলো বাথরুমের পেছন থেকে সাব্বিরের ডাক শুনে। এসে ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগলো। সাব্বির কিছু না জিজ্ঞেস করে বোনকে ধাতস্থ হতে দিল। তারপর সাইকেলে বসিয়ে অন্য পথে বাড়িতে নিয়ে গেল। নবনী কারোর সাথে কোনো কথা বলল না। রাতে নবনীর গা কাঁপিয়ে জ্বর এলো। জ্বরের করে নবনীর নানান আবল তাবল বলতে লাগলো। সাব্বির সারা রাত বোনের মাথায় পানি দিল, জলপট্টি দিল। বাবা মা ভাই বোন সবাই সারা রাত জেগে রইল। রাবেয়া বেগম 2 রাকাত নামাজ পড়লেন মেয়ের সুস্থতার জন্য। নবনীর জ্বর কমলো সকালে। এক রাতের জ্বরে নবনীর চোখ মুখ শুকিয়ে গেল, চোখের নিচে কালি পড়ে গেল। নবনীর মুখ থেকে সবাই সব শুনল। ঘটনাটা ঘটেছে এরকম। নবনী সাব্বিরের জন্য অপেক্ষা করছিল। ছেলেগুলো 2 মিনিট দাঁড়িয়ে চলে গেল। নবনী ভেবেছিল ওরা চলে গেছে। নবনী একটু সামনে যেতেই ওরা বেরিয়ে এলো। আশেপাশে 2-4 জন মানুষ যাচ্ছিল, তারাও মসজিদে চলে গেল। কেউ কোথাও নেই। নবনী ভয়ে স্কুলের দিকে ছুটে গেল। 6-7 জন ছেলে ওরাও গেল। নবনী এক ক্লাসে হটশিট দিয়ে বানানো বেগম রোকেয়ার ছবির পিছনে লুকালো। ক্লাসরুমে আর লুকানোর মতো জায়গা নেই। নবনী বুঝলো এখানে সে ধরা খেয়ে যাবে, তাই বের হয়ে যেতে নিল। মেম্বারের ভাগিনা তখন নবনীকে দেখতে পেল। নবনীকে হপ করে ধরতেই নবনী বিপদ বুঝে ছেলেটার চোখের ভেতর আঙ্গুল ঢুকিয়ে দিল। ছেলেটার চিৎকারে সবাই আসতে লাগলো। নবনী গিয়ে টয়লেটের পেছনে লুকোলো। নবনীকে আর না খুঁজে ওরা তখন বের হয়ে গেল। হাসিম আলী মেয়েকে জড়িয়ে ধরে বলল। আর লাগবো না মা, সেলাই শিখতে যাওনের। নবনীও মেনে নিল। জীবনের এই দিক নবনীর কাছে এতদিন সম্পূর্ণ গোপন ছিল। নবনী কখনো ভাবেনি জীবনও এসবও হতে পারে। আজ নিজের সাথে হওয়ার পর হতবিহ্বল হয়ে গেল নবনী। মনে হলো তার মতো অসহায় আর কেউ নেই এই দুনিয়ায়। পরের 2 দিন স্বাভাবিকভাবেই কাটলো, কিন্তু 2 দিন পর মেম্বার এলো নবনীদের বাড়িতে নবনীকে তার ছেলের বউ করে নেওয়ার জন্য। সোজাভাবে হাসিম আলীকে ধমকে বলল, আমার পোলার গালে থাপ্পড় দিছে তোর মাইয়া। আমার ভাগিনার চোখে সমস্যা দেখা দিচ্ছে তোর মাইয়ার জন্য। ও এখনো হাসপাতালে। তোর এই মাইয়ারে আমার পোলার বউ করে নিমো আমি। কত তেজ আছে সব বের করবো তারপরে। আমি সুলেমান মেম্বার, এক কথার মানুষ। গ্রামের সবাই জানে সুলেমান মেম্বার কত নিকৃষ্ট লোক। তার ভয়ে কেউ তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে দাঁড়ায় না। সবাই তাকে ভয় পায়। এলাকার চেয়ারম্যানও তাকে সমাজে চলে। তার নজর যখন পড়েছে তখন আর রক্ষা নেই। তার ছেলে সুমন এলাকায় গাঁজার ব্যবসা করে সবাই জানে। নবনী বুঝতে পারলো তার মাথায় কত বড় বিপদ ঝুলে আছে। সেই রাতেই সবাই মিলে সিদ্ধান্ত নিল গ্রামে আর থাকবে না। নবনীকে মেম্বারের হাত থেকে বাঁচাতে হলে গ্রাম ছেড়ে চলে যেতে হবে খুব শীঘ্রই। নবনীরা পরদিন রাত 2টার সময় গ্রাম থেকে বের হলো শহরের উদ্দেশ্যে। সাথে শুধু নিজেদের ব্যবহার করার কাপড় নিল। নবনী নিজের সব গহনা এবং হামিদুর রহমানের দেওয়া সব টাকা নিল। অনেকদিন আগে নেওয়া সেই সিদ্ধান্ত নবনী ভুলে যায়নি। বাসে বসে হাসিম আলী নবনীকে জিজ্ঞেস করলো, আমরা এখন কোথায় যাবো রে মা? কোনো বস্তিতে চলা লাগবে মনে হয়।
নবনী বাবার অসহায় মুখের দিকে তাকিয়ে বলল। টাকা আমার কাছে আছে মা, তোমরা চিন্তা করো না। হাশেম আলী বললেন, না না, তোর এই টাকা শুধু তোর কাছে রাখ, আমাদের জন্য টাকা খরচ করতে হবে না। নবনী বাবাকে বলল। কেন বাবা, আমি কি তোমার মেয়ে না? আমার কি শখ নেই নিজের বাবা মায়ের জন্য কিছু করার? তাছাড়া এই টাকা যদি আমার স্বামীর দেয়া হতো, বৈবাহিক সম্পর্ক থাকতো, তাহলে আমি তোমাদের জন্য এই টাকা খরচ করতে চাইতাম না, তার অনুমতি ছাড়া। এখন আমার কাউকে জবাব দিতে হবে না। আমার টাকা আমার বাবা মায়ের জন্য খরচ করার সম্পূর্ণ অধিকার আছে। হাশেম আলী তবুও লজ্জা পেলেন। নিজের সন্তানের জন্য কিছুই করতে পারছেন না, অথচ নির্দ্বিধায় মেয়ে তাদের জন্য কত কিছু করতে চাচ্ছে। গাড়ি থেকে নেমে নবনীরা সিএনজি নিয়ে বনানীতে এলো। বনানী একটা হোটেলে 3টা রুম নিল। দুপুর পর্যন্ত বিশ্রাম নিয়ে নবনী বাবাকে নিয়ে বের হলো। এই প্রথমবার নবনীর সাহস করে বের হলো নিজের ইচ্ছেতে। রাস্তায় বের হতেই নবনী বুঝতে পারলো তার ভীষণ ভয় করছে, গলা শুকিয়ে আসছে। দোকান থেকে একটা মিনারেল ওয়াটারের বোতল নিয়ে নবনী বাবাকে নিয়ে রিস্কায় উঠলো। গন্তব্য বেশি দূর না। রিস্কাওয়ালাকে অ্যাড্রেস বলতেই হাশেম আলী চমকে গেলেন। নবনীর হাত ধরে বলল। কি বলছিস তুই? এটা ওই বাসায় যাবে কেন? নবনী বলল। ওই বাসায় যাবো না তো বাবা, ওই বিল্ডিং এর ফ্ল্যাট নেবো আমরা। হাশেম আলী বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। কি বলছেন তার মেয়েটা? ওখানে কেন থাকবে? নবনীকে জিজ্ঞেস করতেই নবনী বলল। বাবা, আমি ভুলে যাইনি সেদিনের কথা। যেদিন তুমি আমাকে দেখতে গিয়েছিলে, সেদিন কি করেছিল ওরা? ওই মহিলা পাশের বাসার লোকদের কাছে তোমাকে আমার বাবা বলে পরিচয় দেয়নি। তার মান সম্মান নাকি চলে যাবে। লোকে যদি জানে তুমি আমার বাবা, ওনার স্ট্যাটাস নষ্ট হবে। আমার বাবা যেমনই হোক, যতই খারাপ হোক তার আর্থিক অবস্থা, আমার জন্য তো তিনি আমার বাবা। আমার তো জন্মদাতা, আমার তো লজ্জা লাগে না তাকে বাবা বলতে? তাহলে ওদের কেন লজ্জা লাগবে? তারপর থেকে তুমি আর আমাকে দেখতে আসুন। সেদিনের সেই অপমান আমি ভুলিনি বাবা। আমি সেদিন সিদ্ধান্ত নিয়েছি, একদিন না একদিন এই বিল্ডিং এ আমার বাবা মাকে এনে রাখবো। এটাই হবে আমার বাবাকে অপমান করার উত্তম প্রতিশোধ। হাশেম আলীর ভীষণ লজ্জা লাগলো। তবে কে কি বলেছে তিনি এসব নিয়ে মাথা ঘামাননি। তবে তারপর থেকে আর মেয়েকে নিচে দেখতেও যাননি। তিনি এতদিন ভাবতেন তার প্রবল আত্মসম্মান বোধ, এখন দেখলেন তার মেয়েরও কোনো অংশে কম নয়। 10তলা বিল্ডিং এর সামনে রিস্কা থেকে নামতেই নবনীর শরীরে অন্যরকম একটা শিহরণ বয়ে গেল। একদিন এই বিল্ডিং থেকে অপমান আর হতাশা নিয়ে ফিরে গিয়েছিল, আজকে আবার সেই বিল্ডিং এ এসেছে এক বুক স্বপ্ন নিয়ে। দারোয়ান নবনীকে দেখে অবাক হয়ে বলল। আপনি তামিমের বউ না? নবনী হেসে বলল। আগে ছিলাম, এখন নেই। এখন তো তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। দারোয়ান অবাক হলো শুনে, তারপর বলল। ইগন ভাবি, এই জন্যই এমনি হামিদ চাচা মরণের পরেও আসেন নাই? নবনীর মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত হলো। নবনী এই কথাটা শুনে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে গেল। হাশেম আলী ভয় পেয়ে গেলেন মেয়ের অবস্থা দেখে। দারোয়ান আর তিনি মিলে পাজা কোলে করে তাকে দারোয়ানের রুমে নিয়ে শুয়ে দিল। তারপর পানির চিৎকার দেওয়ার পর নবনীর জ্ঞান ফিরে এলো। নবনী বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। হামিদুর রহমান মারা গেছেন, এটা নবনীর কিছুতেই বিশ্বাস হচ্ছে না। সুস্থ একটা মানুষ কিভাবে মারা গেল, তাকে কেউ কিছু জানালেও না পর্যন্ত। দারোয়ান বলল। আপনি খবর পান নাই ভাবি? চাচা একদিন সকালে লিফটে অজ্ঞান হইয়া পড়ে আসছিল, তারপর শামীম ভাই হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার কইলো স্ট্রোক করছে, উনি মইরাও গেছে। নবনী জিজ্ঞেস করলো। কতদিন হয়েছে? দারোয়ান ভেবে বলল। এই ধরেন 3 মাসের মতো হয়েছে। নবনী একটা দীর্ঘ শ্বাস ফেলল। এতক্ষণে বুঝে গেছে কেন হামিদুর রহমানের সাথে সে ফোনে যোগাযোগ করতে পারেনি। হতবিহ্বল হয়ে নবনী বসে রইল কিছুক্ষণ, তারপর দারোয়ানকে বলল। ম্যানেজার আঙ্কেলকে একবার কল দেন তো ভাই। দারোয়ান নবনীর কথা মতো ম্যানেজারকে কল দিল। ম্যানেজার থাকে 7 তলায়। দারোয়ানের কল পেয়ে নিচে এলো। নবনীকে দেখে বলল। তুমি তো মনে হয় তামিমের বউ। নবনী বলল। এখন আমি কারোর বউ না চাচা, আমাদের ডিভোর্স হয়ে গেছে। আমি এসেছি একটা ফ্ল্যাট ভাড়া নেওয়ার জন্য। ফ্ল্যাট আছে কি খালি এখনো? ম্যানেজার বলল। হ্যাঁ, তা তো আছেই। 2 তলায় একটা খালি আছে আর 4 তলায় একটা। নবনী যেন আকাশের চাঁদ পেল, বলল। আমার 4 তলার ফ্ল্যাটে উঠতে চাই চাচা। 4 তলায় তামিমরাও থাকে। নবনী অ্যাডভান্সের টাকা দিয়ে গেল ম্যানেজারকে। এরপর সোজা চলে গেল হোটেলে। হোটেলের বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল। রাবিয়া মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখলেন মেয়ের মন খারাপ। হাশেম আলীকে জিজ্ঞেস করতেই হাশেম আলী বলল। নবনী বাসা ঠিক করে আইছে। কোথায় জানো?
তামিমদের পাশের বাসা নিচ্ছে নবনী। রাবেয়া চমকে গেলেন এই কথা শুনে। হাশেম আলী বলল, রাবেয়া, হামিদ ভাই আর বাইসা নাই, আমার মাইয়া এই জন্য এরকম ভাঙ্গা পড়ছে। রাবেয়া এই কথা শুনে হতবাক হয়ে গেলেন। সাব্বির, চৈতালি, ফাল্গুনিও অবাক হলো শুনে। কেউ ভাবতেও পারেনি এরকম কিছু হতে পারে। নিতু আর তামিমের বিয়ে আজকে। তাহেরা বেগমের চাপে পড়ে তামিম বিয়ে করে নিতে বাধ্য হলো। তামিম আরেকটু সময় নিতে চেয়েছিল সব জড়তা কাটিয়ে ওঠার জন্য, নবনীকে বলতে, কিন্তু তাহেরা বেগম সেই সুযোগ দিলেন না। বিয়েতে তেমন কোনো আত্মীয় স্বজনকে জানানো হয়নি। তামিম আর নিতুর কয়েকজন কলিগ, অফিসের বস, লোবনা, তাহেরা, দিশা, তাহেরার 2 বোন আর আর পাশের ফ্ল্যাটের কয়েকজনকে বলা হয়েছে। সব মিলিয়ে প্রায় 30 জনের মতো মেহমান হলো। বউ নিয়ে বরযাত্রী রাতে ফিরে এলো তামিমদের বাসায়। বউ নিয়ে তামিম লিফটের জন্য অপেক্ষা করছিল। লিফট উপর থেকে নামার। লিফট খুলতেই নবনী আর সাবির বের হয়ে এলো। নবনীকে দেখে তামিম একটা ধাক্কা খেলো যেন। নবনী ভালো করে তাকালো নিতুর দিকে। তাকিয়ে বুঝতে পারলো এই সেই মেয়ে যার ছবি নবনী দেখেছে। তাহেরা বেগম সহ যারা ছিল নবনীকে, কিন্তু তারা সবাই হতভম্ব হয়ে গেল নবনীকে এখানে দেখে। নবনী কারোর সাথে কোনো কথা না বলে বের হয়ে গেল লিফট থেকে। তারপর লিফটের সামনে থেকে সাব্বির আর নবনী দুইটা তোষক মাথায় নিয়ে লিফটে গিয়ে দাঁড়ালো। তামিমরাও লিফটে উঠলো। 4 তলায় লিফট থামতেই নবনী আর সাব্বির বের হয়ে গেল। তারপর সোজা নিজেদের ফ্ল্যাটে ঢুকে গেল। পিছনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল বাকিরা সবাই। সবাইকে এরকম অবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে নিতু বলল, কি হয়েছে? বাহিরে দাঁড়িয়ে থাকবো নাকি? তাহেরা বেগম নিজেকে সামলে ফ্ল্যাটের দরজা খুললেন। তামিম সোফায় বসে পড়লো ধুম করে। অনেকদিন পরে আজ নবনীকে দেখতে পেয়েছে সে। সেই নবনী যে কিনা 3 বছর তামিমের অর্ধাঙ্গিনী ছিল, অথচ আজ দুজনের মধ্যে কত যোজন যোজন দূরত্ব। নবনীকে আজ ভালো করে খেয়াল করলো তামিম। খেয়াল করতেই দেখতে পেল নবনী যেন নিতুর চাইতে 1000 গুণ বেশি সুন্দর। তামিমের মনে হলো নবনী আগের চাইতে অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। অনেক দিন পরে তামিম নবনীর হাতে সবুজ রেশমি চুড়ি দেখেছে। ফর্সা হাত দুটো কেমন কোমল মনে হচ্ছে। তামিমের চরম অশান্তি শুরু হলো। বাসায় সদ্য বিবাহিত স্ত্রী আছে সেই কথা বেমালুম ভুলে গেল তামিম। দিশা মোটামুটি বিরক্ত এই বিয়েতে। দিশা চেয়েছিল তামিমের বিয়ে তার বান্ধবী রুমির সাথে করাতে, তাহলে দুজন মিলে যা ইচ্ছে করবে। কিন্তু তাহেরা বেগম যেন পাগল হয়ে গেছে নিতুকে বিয়ে করতে। দিশা তবুও হাল ছাড়েনি। মনে মনে প্রতিজ্ঞা করলো যেভাবেই হোক তামিমের সাথে নিতুরও বিয়ে বিচ্ছেদ ঘটিয়ে ছাড়বে সে। দেখে নিতু এখনো জানে না তামিমের আগে বিয়ে হয়েছে। জানলে হয়তো বিয়ে করতে রাজি হতো না সে। এজন্য তাহেরা বেগম তাড়াহুড়া করে বিয়ে করিয়ে আনেন। এখন তার মনে হচ্ছে নিতু যে কোনো সময় জেনে যাবে সব। তাহেরা বেগম ভেবে পেলেন না কি করবেন তিনি এখন। নিতু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তামিমের জন্য, কিন্তু তামিম ড্রয়িং রুম থেকে যাচ্ছেই না এখনো। ঘড়িতে রাত 11টা বাজে। নিতু এবার আর অপেক্ষা করলো না। উঠে এসে দেখে তামিম শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে ছাদের দিকে। নিতু এসে একটা ধাক্কা দিল তামিমকে। তারপর বলল, আমাকে একা রেখে তুমি এখানে এভাবে বসে আছো কেন? সমস্যা কি তোমার? তামিম জবাব দিতে পারল না। তার যে আসলে কি সমস্যা তা সে নিজেই ভেবে উঠতে পারছে না। নিতু কথা না বাড়িয়ে চলে গেল। তামিমও চলে গেল। পরনের পাঞ্জাবি খুলে শুয়ে পড়ল বিছানায়। নিতুকে বলল, আমার প্রচন্ড টায়ার্ড লাগছে নিতু, আজকে ঘুমাও। তুমিও টায়ার্ড? নিতু ভীষণ অবাক হলো তামিমের কথায়। যে লোকটা সারাদিন নিতুর সাথে ফিজিক্যাল রিলেশন করার জন্য ঘ্যান ঘ্যান করতো, সে কিনা আজকে বিয়ে হয়ে আসার পরেও তার সাথে একটা কথাও বলছে না। অন্য সব তো পরের বিষয়। প্রচন্ড মেজাজ খারাপ হলো নিতুর। নিজেকে মনে হলো ফেল না কেউ। রেগে গিয়ে সেই অবস্থায় নিতু শুয়ে পড়ল। সকালে নিতুর ঘুম ভাঙলো তাহেরা বেগমের ডাকে। ঘড়িতে সবে 7টা বাজে। নিতু বিরক্ত হলো। 8টার আগে নিতু ঘুম থেকে ওঠে না। তাহেরা বেগমের ডাক শুনে নিতু বের হলো রুম থেকে শাড়ি চেঞ্জ করে। তাহেরা বেগম মিষ্টি হেসে বলল, নিতু মা, গহনাটি আমার কাছে দাও, আমি রেখে দিচ্ছি আমার আলমারিতে। নিতু ভীষণ অবাক হলো শুনে। তারপর বলল, কেন মা? আমি যথেষ্ট ম্যাচিউর একজন মেয়ে, নিজের জিনিস নিজে সামলে রাখতে পারি। ওগুলো আমার স্বামীর দেওয়া অর্নামেন্টস, ওগুলো আমার কাছেই থাকবে। তাহেরা বেগমের মনে হলো তার গালে যেন নিতু দুটো জুতার বাড়ি মেরেছে। এরকম মুখের উপর কেউ তাকে মুখের উপর জবাব দিবে তা সে কখনো ভাবতেও পারেনি। নিতু আর কথা না বলে চলে গেল। আজকে অনেকক্ষণ ঘুমাবে সে। 3 দিনের ছুটি পেয়েছে অফিস থেকে।
এই 3 দিন ঘুমাবে সে। তাহেরা বেগমের সারা শরীর ঘামে ভিজে গেল। মনে মনে তাহেরা বেগম বললেন, আমি কি খাল কেটে কুমির নিয়ে এসেছি নাকি? সকালের অপমানের কথা তাহেরা বেগম ভুলেননি। একটু আগে খেতে বসে নিতুর করা বেয়াদবির কথাও মনে আছে তার। তাই রাতে 10টার সময় মধুর সুরে নিতুকে ডাকলেন তিনি। মিষ্টি হেসে বললেন, আমার পাটা ব্যথা করছে, একটু টিপে দাও তো মা। নিতু কথা না বাড়িয়ে পা টিপে দিতে লাগলো। নিতু 20 মিনিট পরে বলল, মা, আমি এবার যাই। তাহেরা বেগম করুণ সুরে বলল। আমার তো পা ব্যথা এখনো কমেনি। তাহেরা বেগমকে আর কথা বলার সুযোগ না দিয়ে নিতু চলে গেল রুমের দিকে। তাহেরা বেগম হতভম্ব হয়ে তাকিয়ে রইল নিতুর দিকে। তার এখনো বিশ্বাস হচ্ছে না নিতু তার মুখের উপর কথা বলে চলে গিয়েছে। রুমে গিয়ে দেখে তামিম স্মোক করছে বসে বসে। নিতু বুঝতে পারলো তামিমের কোনো একটা সমস্যা হয়েছে, নয়তো গতকাল থেকে এখনো এরকম ভরসা হারার মতো বসে থাকতো না। সারা দিনে নিতুর সাথে তেমন একটা কথাও বলেনি তামিম। দুপুরে ঘুম থেকে উঠে বের হয়ে গিয়েছে বাসা থেকে। যাবার সময় নিতুকে বলে গিয়েছে দুপুরে খেয়ে নিতে। নিতু দুপুরে খেয়ে নিয়েছে ঠিকই, কিন্তু খাবার তার মনের মতো হয়নি। এরা বাইরের হোটেল থেকে খাবার এনে খায়, খাবার খুব একটা ভালো হয়নি। তবুও দুপুরের খাবারের পর নিতু চুপ হয়েছিল। রাতেও নিতু দেখলো তামিম আসার সময় ভাত তরকারি নিয়ে এসেছে। ভাত আর হাঁসের মাংস নিয়ে এসেছে তামিম। নিতুর রাতের খাবারটা ভালো লাগলো ভীষণ। মাংস রান্নাটা বেশ ভালো হয়েছে। নিতু সবাইকে বেড়ে দিল খাবার। সবার প্লেটে 2টো করে মাংস দিয়ে নিজের রানের 2 পিস মাংস নিচের প্লেটে নিল। তাহেরা বেগম হা করে তাকিয়ে রইলেন নিতুর কাণ্ড দেখে। এই বাসায় রানের 2 পিস মাংস লোবনা আর দিশার জন্য বরাদ্দ থাকে। লোবনা আর দিশাও তেমন হতভম্ব হয়ে তাকিয়ে রইল নিতুর দিকে। নিতু সেসব নিয়ে মাথা না ঘামিয়ে খেয়ে উঠল। খাবার পর তাহেরা নিতুকে বলল, বৌমা, আমাদের বাসায় মাংস রান্না হলে সবসময় দিশা আর লোকনা রানের পিস খায়। এরপর থেকে এই ভুল করো না। নিতু সোজা জবাব দিল, কি বলেন মা? আমি তো নিজেও রানের পিস না হলে খেতেই পারি না। তাহলে কিভাবে হবে? আচ্ছা, এবার থেকে তাহলে হাঁস মুরগি চাই আনুক, 2টা করে আনতে বলবেন আপনার ছেলেকে। তাহলে ওরা দুজন 2টো খাবে আর আমি 2টো খেতে পারবো। তাহেরা বেগম মুখ কালো করে খাবার শেষ করলেন। নিতু এখনো এই বাসার হাবভাব বুঝতে পারছে না ভালো করে। তবে এটুকু বুঝতে পারছে তার শাশুড়ি খুব একটা সুবিধার মানুষ না। তামিমের পাশে বসে নিতু জিজ্ঞেস করলো, তোমার কি মন খারাপ? কোনো সমস্যা? আমার সাথে শেয়ার করো তাহলে। তুমি এভাবে চুপ হয়ে থাকলে আমি কিভাবে বুঝবো? বিয়েটা আমাদের দুজনের সম্মতিতে হয়েছে, এমন নয় যে জোর করে তোমাকে বিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমার সাথে এরকম ব্যবহার করার মানে কি? তামিম নিজেই বুঝতে পারছে না তার আসলে কি করা উচিত। নবনী যদি এত কাছে না থাকতো তবে তামিমের হয়তো কোনো অসুবিধা হতো না, একটু কষ্ট হলেও মানিয়ে নিত। কিন্তু এখন মাথায় বারবার নবনী ঘুরছে। এই প্রথমবার তামিম বুঝতে পারলো এক নারীতে আর্টিস্ট থাকার মতো সুখের পৃথিবীতে আর দ্বিতীয় কিচ্ছু নেই। বিয়ের আগে থেকে তার চান্স পেলে লাইন মারার স্বভাব ছিল, যে কারণে তামিমের মন নিজেও কনফিউজড হয়ে গেছে যে সে আসলে কাকে চায়, কাকে নিয়ে সুখী। বহুগামী হওয়াতে সবার কথাই মনে পড়ে তামিমের। এজন্য নবনী থাকতে মনে হয়েছে নিতু ভালো হবে তার জন্য। আর এখন নিতু আসায় মনে হচ্ছে নবনী তার জন্য বেস্ট ছিল। তামিম নিজেকে সামলানোর চেষ্টা করলেও নিজের মনে যাই চলুক নিতুকে তা বুঝতে দিবে না বলে ঠিক করলো। তাই জোর করে হেসে বলল, তেমন কিছু না নিতু, বাবার কথা মনে পড়ছে আসলে। বিয়ে করলাম অথচ বাবা তোমাকে দেখে যেতে পারেনি। বাবার এভাবে চলে যাওয়াটা আমি মানতে পারছি না। নিতু তামিমকে নিজের কাছে টেনে নিল। তামিম নিতুর শরীরে পারফিউমের হালকা ঘ্রাণ পেল। অন্য সময় এই ঘ্রাণ তামিমের মাথা ধরিয়ে দিত, কিন্তু আজকে তেমন কিছু হচ্ছে না। তবুও নিতুকে কিছু বুঝতে না দিয়ে তামিম এগুলো সামলে অনেকক্ষণ পরে নিতুর বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল তামিম। নিতু ঘুমিয়ে পড়ল খুব তাড়াতাড়ি। তামিমের আর ঘুম এলো না সহজে। আজ সকালেও নিতুর ঘুম ভাঙলো তাহেরা বেগমের ডাকাডাকিতে। রাতে দেরিতে ঘুম হয় নিতুর 2 চোখে রাজ্যের ঘুম এসে জমা হয়েছে। তার উপর মাঝখানে একবার উঠে গোসল করে নামাজ পড়ে শুয়েছে নিতু। তাহেরা বেগম এক নাগারে দরজায় নক করতে লাগলেন। নিতু তামিমকে ডেকে বলল, তোমার মা কি অ্যালার্ম ঘড়ির দায়িত্ব পালন করছে নাকি? ঘুমিয়েছি কতক্ষণ হলো যে উনি এভাবে ডাকছে? নতুন বিয়ে হলে
ছেলের বউকে এভাবে সাত সকালে ডাকা যে অনুচিত তা কি উনি জানে না?